আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর জন্য আমরা যে ধারাবাহিকভাবে আইসিটি প্লেলিস্টগুলো রেডি করছি তার ধারাবাহিকতায় 6 নম্বর পৃষ্ঠার ই লার্নিং ও বাংলাদেশ থেকে আমরা এখন আলোচনা করব। পৃথিবীতে জ্ঞান অর্জনের একটি সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল। তথ্যপ্রযুক্তি উন্নতি হওয়ার পর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করেছে এবং ই লার্নিং এর মতো নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছি। ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ। এটা এমসিকিউতে আসতে পারে, এর জন্য একটু ভালো করে দেখবে। এবং এটা বলতে আমরা পাঠদান করার জন্য সিডি, রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বুঝিয়ে থাকি। তাহলে এখানের মধ্যে এই যে বিষয়গুলো ব্যবহার করা হয় এটা একটু ভালো করে দেখবে, এগুলো উচ্চতর দক্ষতা প্রশ্ন আসতে পারে। মনে রাখতে হবে ই লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়, এটি সনাতন পদ্ধতির পরিপূরক। তাহলে এটি হলো সনাতন পদ্ধতির কি পরিপূরক। উদাহরণ হিসেবে বলা যায় শ্রেণীকক্ষে বিজ্ঞানের একটি বিষয় পড়ানোর সময় অনেক কিছুই হয়তো হাতে কলমে দেখানো সম্ভব নয়, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি। শ্রেণীকক্ষে পাঠ দিতে দিতে শিক্ষক ইচ্ছা করলেন মাল্টিমিডিয়ার সাহায্যে নিয়ে আরও সুন্দরভাবে বিষয়টি দৃশ্যমান উপস্থাপন করতে পারে, সেটি এমনকি ইন্টারেক্টিভ হতে পারে। তাহলে এই বিষয়টা হলো যে কি আমরা সাধারণত কোনো কিছু ভালোভাবে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এই মাল্টিমিডিয়াগুলো ব্যবহার করি। আমরা জানি বাংলাদেশ একটি বৃহৎ জনগোষ্ঠীর দেশ, সে কারণে স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও বিপুল। নানান ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের স্কুলগুলোতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। পড়ালেখার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বলতে গেলে নেই, ল্যাবরেটরি অপ্রতুল্য, ফলে হাতে কলমে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করার সুযোগও খুব কম। এই সমস্যাগুলো সমাধানের জন্য ই লার্নিং অনেক বড় একটি ভূমিকা রাখতে পারে। দক্ষ শিক্ষকের পাঠদান ভিডিও করে নিয়ে সেটি অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে। একটি নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য অনেক ধরনের সহায়ক প্রক্রিয়া ছাত্রছাত্রীদের দেওয়া যেতে পারে। একজন শিক্ষক চাইলে নিজেই তার পাঠদানে সহায়তা করার জন্য প্রয়োজনীয় বিষয় তৈরি করতে পারেন এবং সেটি বারবার ব্যবহার করতে পারেন। সারা পৃথিবীতে ই লার্নিংয়ের জন্য নানান উপকরণ তৈরি হচ্ছে। পৃথিবীর বড় বড় অনেক বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে এবং যে কেউ সেই কোর্সটি গ্রহণ করতে পারে। বিষয়টি নিয়ে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং অনেক সময় একজন সেই কোর্সটি নেওয়ার পর তার হোমওয়ার্ক জমা দিয়ে কিংবা অনলাইনে পরীক্ষা দিয়ে সে কোর্সটির প্রয়োজনীয় ক্রেডিট পর্যন্ত অর্জন করতে পারছেন। আমাদের বাংলাদেশও এতে পিছিয়ে নেই। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা এ ধরনের বেশ কিছু ওয়েব পোর্টাল তৈরি করছেন এবং সারা পৃথিবী থেকে যে কেউ বাংলা ভাষায় সেই কোর্সগুলো গ্রহণ করতে পারে। বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিং প্রশিক্ষণ নেওয়ার উপযোগী এই ধরনের সাইটগুলো দেশি বিদেশি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের দেশ উত্তম পাঠদানের সীমাবদ্ধতা দূর করার ব্যাপারে ই লার্নিং অনেক বড় ভূমিকা রাখতে পারলেও আমাদের সব সময় মনে রাখতে হবে এটি কিন্তু কোনোভাবে প্রচলিত পাঠদানের বিকল্প নয়। প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। শিক্ষার্থীরা শিক্ষকের সাথে নানানভাবে তথ্য বিনিময় করতে পারেন, প্রশ্ন করতে পারেন। শুধু তাই নয়, তারা পাশাপাশি একে অন্যকে সাহায্য করতে পারেন, একে অন্যের সহযোগী হয়ে শিখতে পারে। ই লার্নিংয়ের বেলায় এই বিষয়গুলো প্রায় সবসময় অনুপস্থিত থাকে। পুরো প্রক্রিয়ার মানবিক অংশটুকু না থাকায় পদ্ধতিটা যান্ত্রিক বলে মনে হতে পারে। সে কারণে ই লার্নিংকে সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হবে। আমাদের বাংলাদেশি ই লার্নিং অনেক বড় সুযোগ আছে, কারণ অনেক বড় বড় সমস্যা আসলে ই লার্নিং ব্যবহার করে সমাধান করে ফেলা সম্ভব। তবে প্রচলিত ই লার্নিংয়ের মধ্যে ইন্টারেক্টিভ সিডি, প্রয়োজনীয় অবকাঠামো এবং ই লার্নিংয়ের শিখন সামগ্রী সহজলভ্য করার প্রয়োজন রয়েছে। তাহলে এই বিষয়টা একটু মনে রাখবে, এটা এমসিকিউতে আসবে। বর্তমান সরকার গুরুত্বের সাথে এই বিষয় শিখন সামগ্রী তৈরি করছে, এতে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা অর্জনে সক্ষম হবে। পরবর্তী টপিক যদি দেখি, এর আগে তোমাদেরকে বলি, তোমাদের যদি এভাবে দাগানো এবং রেকর্ড সহকারে সাজেশন সহকারে তোমরা যদি আমাদের কাছ থেকে বইগুলো কিনতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বইগুলো কিনতে পারো। এখান থেকে তোমাদের হুবহু 100% পরীক্ষায় কমন আসবে। ই গভর্নেন্স ও বাংলাদেশ।
গুড গভর্নমেন্টস বা সুশাসনের জন্য দরকার স্বচ্ছ ও জবাবদিহিতা। তার মানে এটার জন্য কি দরকার? একটা ভালো সরকার ব্যবস্থার জন্য জবাবদিহিতা দরকার। ডিজিটাল ব্যবস্থা প্রচলনের মাধ্যমে সরকারি ব্যবস্থা সমূহকে আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি সরকারি ব্যবস্থাসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এর ফলে নাগরিকের হয়রানি ও বিড়ম্বনা অবসান ঘটে এবং দেশে সুশাসনের পথে নিকটস্থ হয়। শাসন ব্যবস্থা ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। তাহলে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। একটা সময় ছিল পাবলিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করা ছিল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য এক বিড়ম্বনার ব্যাপার। বিশেষ করে প্রধান প্রধান শহর থেকে দূরবর্তী গ্রামে অবস্থানরতদের পক্ষে এটি ছিল দুষ্কর। মাত্র 2 দশক আগে এসএসসি ও বা এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিন পরেও অনেকে তাদের ফলাফল জানতে পারত না, কিন্তু বর্তমান ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেট ও মোবাইল ফোন SMS এর মাধ্যমে ফলাফল জানা যায়। ফলে ফলাফল জানার যে বিড়ম্বনা ছিল সেটি অবসান হয়েছে। শিক্ষাক্ষেত্রে ই গভর্নেন্স আর একটি উদাহরণ হলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির জন্য মোবাইল ফোনে আবেদন করার সুবিধা। উদাহরণ হিসেবে বলা যায়, পূর্বে যশোর জেলায় একজন শিক্ষার্থী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক হলে তাকে অনেকগুলো কাজ সম্পন্ন করতে হতো। এই জন্য নিজ অবস্থা প্রতিনিধিকে সিলেটে গিয়ে একবার ভর্তির আবেদনপত্র সংগ্রহ এবং পরে আবার আবেদনের পত্র জমা দিতে হতো। বর্তমানে মোবাইল ফোনে এই আবেদন করা যায়, ফলে ভর্তিচ্যুতদের ভর্তির আবেদনের ফরম জোগাড় ও জমা দেওয়ার জন্য শহর থেকে শহরে ঘুরতে হয় না। আবার জেলা প্রশাসনের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়ে কম খরচে ও ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য চালু হয়েছে জেলা ই-সেবা কেন্দ্র। এর ফলে আগে থেকে যে কোনো সেবা পেতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতো, সেটি এখন মাত্র 2 থেকে 5 দিনে পাওয়া যাচ্ছে। তার মানে আগে যেটি পেতে অনেক সময় লাগতো সেটি এখন সহজে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণের সময় কম লাগছে। সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দলিল, পর্চা, ভূমি প্রভৃতি নকল প্রদানের সংশ্লিষ্ট দপ্তরে সক্ষমতাও অনেক বৃদ্ধি পেয়েছে। নাগরিক যন্ত্রণার আর একটি উদাহরণ হলো পরিষেবাসমূহের বিল পরিশোধ। বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি বিল পরিশোধের গতানুগতিক পদ্ধতি খুবই সময় সাপেক্ষ ও যন্ত্রণাদায়ক। কোনো কোনো ক্ষেত্রে এটি সম্পূর্ণ কর্মময় দিন বিদ্যুৎ বিল পরিশোধে নাগরিকের ব্যয় করতে হতো, কিন্তু বর্তমানে মোবাইল ফোন কিংবা অনলাইনে এই বিল পরিশোধ করা যায়। কেবল বিদ্যুৎ নয়, পানি ও গ্যাস বিলও এখন অনলাইন ও মোবাইল ফোনের পরিশোধ করা যায়। গভর্নেন্সের মূল বিষয় হলো নাগরিক জীবনের উন্নত করা এবং হয়রানি মুক্ত রাখা। ই গভর্নেন্সের মাধ্যমে কোনো কোনো কার্যক্রম দিনের 24 ঘন্টা করা সম্ভব, যেমন ATM সেবা, মোবাইল কিংবা তথ্য সেবা ইত্যাদি। ফলে নাগরিকরা নিজেদের সুবিধাজনক সময় সেবা গ্রহণ করতে পারে। অনেকেই ই গভর্নেন্স চালুর ফলে সরকারি দফতরসমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে, কর্মীদের দক্ষতা বেড়েছে, ফলে দ্রুত সেবা প্রদান সম্ভব হয়েছে। বাংলাদেশে ই গভর্নেন্স চালু হয়েছে বেশ কয়েক বছর হয়েছে। এখানে কিছু ক্ষেত্রে ই গভর্নেন্স চালু বাকি রয়েছে। সকল ক্ষেত্রে ই গভর্নেন্স চালু হলে সুশাসনের পথ দেশ অনেক এগিয়ে যাবে। পরবর্তী ধাপগুলো প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।